আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সেল কোজি ক্যাফে। যথারীতি হাজির হয়েছি নতুন আর একটা ভিডিও নিয়ে, কিন্তু আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। আজকের ভিডিওটা আমি আপনাদের দেখাবো ইন্টারন্যাশনাল বিজনেসের খুব বড় একটা পার্ট, যেটা হলো সাপ্লাই চেইন, কমার্শিয়াল, প্রকিউরমেন্ট, এই কাজের সাথে যারা আছেন, মার্চেন্ডাইজিং। আপনারা জানেন বর্তমান এআই যুগে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা অনেক বড় একটা পরিসর। অনেকে মনে করে সাপ্লাই চেইন মানেই হলো শুধু মাল কিনে নিয়ে চলে আসলাম বা বাইরে অর্ডার দিয়ে দিলাম, মাল চলে আসলো, এই কাজ শেষ। অ্যাকচুয়ালি এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ না। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পরিসরটা অনেক বড়। তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্টেরই ভিতরে যদি আমরা একটু দেখি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের এই যে ফলোচার্টটা যদি আমরা এখানে মার্চেন্ডাইজিংয়ের বেশ অনেকগুলো পার্ট আছে, যেমন প্ল্যানিং থেকে শুরু করে একদম ডিস্ট্রিবিউশন পর্যন্ত। আমি যদি আরেকটা দেখি, এটাতে আপনারা খেয়াল করেন যে র মেটেরিয়াল সাপ্লায়ার থেকে শুরু করে একদম কনজিউমার পর্যন্ত, এটা হলো সাপ্লাই চেইনের পার্ট। তো যতক্ষণ পর্যন্ত কাস্টমারের হাতে জিনিসটা পৌঁছাবে এবং কাস্টমার থেকে ফিডব্যাক গ্রহণ করা, কাস্টমার স্যাটিসফ্যাকশান, সব কিছু অ্যাকচুয়ালি সাপ্লাই চেইনের আন্ডারে, সব কিছু। কারণ আমরা যারা মার্চেন্ডাইজিংয়ে আছি বা প্রকিউরমেন্টে আছি, মনে করি যে সব কিছু সাপ্লাই চেইনে সেই করতেছে, আসলে কিন্তু বিষয়টা তা না। কারণ সাপ্লাই চেইন তখনই হবে যখন আপনি র মেটেরিয়াল একদম কাছ থেকে নিয়ে কাস্টমার পর্যন্ত ফুললি স্যাটিসফাইডভাবে এটাকে করতে পারবে। ইভেন কাস্টমার থেকে ফিডব্যাক নিয়ে আবার র মেটেরিয়াল প্রডিউস করে সেটাকে মার্কেট করা, টেস্টিং করা, স্ট্র্যাটেজি করা, সব কিছু আপনার সাপ্লাই চেইনের ভিতরে অন্তর্ভুক্ত। তো সাপ্লাই চেইনের ছোট্ট কিছু কমার্শিয়াল প্রসিজার। তো কমার্শিয়াল প্রসিজারের ভিতরে বেশ কিছু কাজ আছে। তো এলসির বিষয়গুলো আমরা আসলে সবাই যারা কম বেশি এই প্রকিউরমেন্ট, পারচেজ, সাপ্লাই চেইনের আছেন, তারা সবাই জানেন এলসি কীভাবে কাজ করে, করা হয়, এই সব বিষয়গুলো সাপ্লাই চেইনের ভিতরে অন্তর্ভুক্ত। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধু দেখাবো এলসি কি, সেটা কিভাবে কাজ করে, এলসি কত প্রকার, এই বিষয়গুলো। তো আমি আপনাদেরকে সব বিষয়গুলো এই চ্যানেলের মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমি আমার স্বল্প জ্ঞানের মাধ্যমে যতটুকু আমি শিখেছি সেটা আমি আপনাদের আজকের এটা হলো এলসি। তো আমরা যদি এলসিটা তার আগে আমাদের প্রথমে যখন আমরা একটা অর্ডার নিয়ে কাজ করি তখন কি হয়, একটা কন্ট্রাক্ট সাইন হয়। তো সাপোজ মনে করেন আপনার ভিতরে আপনার কন্ট্রাক্ট সাইন হয়ে গেল, তারপরে কি আসবে আমাদের পেমেন্টের প্রসিডিওর। তো পেমেন্টটা কিভাবে হবে, এলসি দিয়ে। তো এলসিটা আমরা কি, এলসি আমরা সবাই জানি, এলসি মানে লেটার অফ ক্রেডিট। 1998 সালে ইন্টারমিডিয়েট পড়ি, তখন আমি এই এলসির কথা শুনেছি। তখন আমাদের একটা সাবজেক্ট ছিল, এই সাবজেক্টে ছিল এলসি, বিনিময় বিল, যেটাকে আমরা বিল অফ এক্সচেঞ্জ বলি। তো তখন এত দূর বিস্তারিত জানার সুযোগ হয় নাই। বইয়ের ভাষায় যতটুকু বুঝছি, এলসি আবার ভাঙানো যায়, ডিসকাউন্টিং করা যায়, এই ফ্যাক্টরগুলো। তা যা হোক, আমরা সবাই সেই বিষয়গুলো আস্তে আস্তে শিখব। তো এলসিটা আসলে কি সেটা আমরা একটু দেখি। লেটার অফ ক্রেডিট, এলসি ইজ এ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বাই ব্যাংক অন বিহাফ অফ বায়ার, মানে এটা বায়ারের পক্ষে ইস্যু করে কে, এ ব্যাংক ইস্যু করে, দ্যাট গ্যারান্টিজ পেমেন্ট টু দ্য সেলার or exporter, provided that the seller meets specific terms and conditions outlined in the LC. LCs are widely used in international trade to mitigate risks of both buyers and seller. এটা রিস্কটা মিটিগেট করার জন্য এটা বায়ার অ্যান্ড সেলারের ভিতরে এই এলসিটা ইস্যু করা হয়, ensuring that transaction proceed smoothly even when
The parties are in defined countries with defined legal system. লেটার অফ ক্রেডিট কি? এলসি বা লেটার অফ ক্রেডিট হলো একটি আর্থিক নথি যা একটি ব্যাংক দ্বারা ইস্যু করা হয় এবং এটি ক্রেতার পক্ষ থেকে বিক্রেতাকে নির্দিষ্ট পরিমাণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। এটি সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত হয়, যেখানে দুই পক্ষ দেশের ভিন্নতা এবং অপরিচিততার কারণে লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহৃত হয়। এখন কথা এলসি কেন করা হয়? এখন বর্তমান ইন্টারন্যাশনাল বিজনেসটাই হলো ক্রেডিটের বিজনেস। আমি বিজনেস করব বাট আমার টাকা নাই, কিন্তু আমি ব্যাংকের মাধ্যমে সেলারের ব্যাংকে একটা এলসি দিব, মানে একটা ডকুমেন্ট পাঠাবো যার ভিত্তিতে পেমেন্টটা মেক হবে একটা নির্দিষ্ট সময়ের পরে। তো এটা আমরা সবাই মোটামুটি বুঝি বা জানি। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি যারা অলরেডি এই বিষয়ে ভালো জানেন তাদের হয়তো উপকৃত হবে না, কিন্তু যারা একদম নতুন এই কমার্শিয়াল সাপ্লাই চেইন প্রকিউরমেন্ট এই ধরনের কাজের সাথে বা জবের সাথে যারা যুক্ত হতে যাচ্ছেন তাদের খুব উপকৃত আশা করি। তো প্লিজ দেখতে থাকুন। সেকেন্ড হলো এলসি কিভাবে কাজ করে। এক নম্বর হলো ইস্যু করা। ক্রেতা তার ব্যাংক ইস্যুইং ব্যাংক থেকে এলসি এর জন্য আবেদন করে। ব্যাংক বিক্রেতাকে একটি চিঠি প্রদান করে যা গ্যারান্টি দেয় যে বিক্রেতা নির্দিষ্ট শর্ত পূরণ করলে অর্থ প্রদান করা হবে। বিক্রেতার নিশ্চয়তা। বিক্রেতা নিশ্চিতভাবে পণ্য শিপ করতে পারেন কারণ তিনি জানেন যে ক্রেতার ব্যাংক অর্থ প্রদান নিশ্চিত করেছে। ডকুমেন্ট উপস্থাপন, যেটাকে আমরা বিল অফ এক্সচেঞ্জ বলি। বিল অফ এক্সচেঞ্জের অনেকগুলো পার্ট থাকে, সেগুলো আমি আস্তে ধীরে এই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। বিক্রেতা পণ্য শিপ করার পর নির্দিষ্ট ডকুমেন্ট যেমন বিল অফ লেডিং, ইন্স্যুরেন্স সার্টিফিকেট ইত্যাদি ইস্যুইং ব্যাংকে জমা দেয় যা এলসি এর শর্ত পূরণ হয়েছে তা প্রমাণ করে। এখানে আরও অনেক কিছু থাকে যেমন কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, অর্থ প্রদান। ইস্যুইং ব্যাংক সমস্ত শর্ত পূরণ হয়েছে কিনা তা নিশ্চিত করার পর বিক্রেতাকে অর্থ প্রদান করে। এই হলো এলসি। এলসি আমরা অনেক শুনেছি, কিন্তু এলসি কখনোই দেখা হয় নাই। তা যারা এলসি এখনও দেখেননি তাদেরই এটা বলি, এটাই হলো এলসি। মূলত এই এলসিতে বেশ কিছু টার্মস থাকে, তো এটাই এলসির পুরো টার্মসগুলো, এই কোডগুলো বিভিন্ন কিছু আমি আস্তে ধীরে আপনাদেরকে সব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপাতত এইটুকুই দেখে রাখুন। আমি একটু এখানে সংক্ষেপে একটু বলে দিই। এটা আমাদের একটা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যেটা সেন্ডার ব্যাংক। এই ব্যাংকের এলসি। এই রিসিভার ব্যাংক হলো ইন্ডিয়ার আইসিআইসিআই ব্যাংক। এই এলসিটা এখানে ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার থাকে, ডেট থাকে, ইস্যুইং ডেট, এক্সপায়ারি ডেট, বেনিফিশিয়ারি নাম, যার মানে বিক্রেতার নাম থাকে, যার প্রদান করা হয়েছে। এখানে অ্যাপ্লিক্যান্টের নাম থাকে যে এলসির জন্য আবেদন করছে। এখানে মনে করেন ভ্যালু থাকে, এখানে কোন পোর্ট থেকে লোডিং হবে সেটা উল্লেখ থাকে, কতদিন পরে পেমেন্ট হবে সেটা থাকে। তো আস্তে ধীরে এলসির এই কন্ডিশন কী কী থাকে, কীভাবে চেক করতে হবে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরের ধাপে যাই। ইনভয়েস বা প্রোফর্মা ইনভয়েস। আমরা অনেক সময় শুনি পিআই, কিন্তু পিআইটা দেখা হয় না। তো পিআইটা আমরা একটু দেখে আসি, তারপরে একটা পিআই বা প্রোফর্মা ইনভয়েস। তো যে এলসিটা আমি দেখালাম তারই এটা পিআই। এখানে মনে করেন প্রোফর্মা ইনভয়েস, এই বেনিফিশিয়ারি হলো টিউলিপ ইন্টারন্যাশনাল। এটা ইন্ডিয়ার একটা সাপ্লায়ার, তার কাছ থেকে কিছু কেমিক্যাল কেনা হয়েছে। তো সেই পিআইয়ের ওপর ভিত্তি করেই এলসিটা ওপেন হবে বায়ারের ব্যাংকের মাধ্যমে। তো পিআইতে কি কি থাকে সেই জিনিসটা আমি কয়েকটা জিনিস এখানে হাইলাইট করে রেখেছি। এটা মাস্ট বি আপনার থাকতেই হবে, আনলেস কিন্তু পিআই এর মাধ্যমে এলসি ওপেন হবে না। তো প্রথম হলো বেনিফিশিয়ারির নাম,
অ্যাপ্লিক্যান্টের নাম বা কনসাইনির নাম, যে মালটা কিনতেছে তার অ্যাড্রেস, ফ্যাক্টরি অ্যাড্রেসটা মাস্ট বি থাকতে হবে যদি এই ফ্যাক্টরি হয়। যে ব্যাংকে এলসিটা যাবে সেই ব্যাংকের ডিটেলস থাকবে, যেমন এখানে দেখেন এটা IDFC ব্যাংক একটা আছে, তারপরে ব্যাংকের সুইফট কোড, পোর্ট অফ লোডিং কোন পোর্ট থেকে এই গুডসটা লোড হবে, এনি পোর্ট, এনি ইন্ডিয়ান সি পোর্ট, পোর্ট অফ ডিসচার্জ এই মালটা কোর্ট থেকে খালাস হবে, যেহেতু আমরা সিতে মালটা আনতেছি। এটা কোন জায়গার তৈরি করা, কান্ট্রি অফ অরিজিন মেড ইন ইন্ডিয়া, CFR চট্টগ্রাম। CFR কি, এটা একটা ইনকোটার্মস, এই খুবই ইসেনশিয়াল অ্যান্ড ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো এই ইনকোটার্মসগুলো আপনার না এলসি নিয়ে কাজ করতে পারবেন না, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। এবার হলো কস্ট অ্যান্ড ফ্রেট, যেটা আপনার এই একটা মালের যখন আপনি মাল কিনবেন তখন সেটার ভিতরে তার ফ্রেটটা ইনক্লুড করা ইনকোটার্মস আছে, যেটা বাংলাদেশে প্রচলিত, সেটার উপরে আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাবো। তারপর তো এটা এগুলো দেখে রাখুন। টোটাল ওয়েট, এই যে ওয়েটটা এখানে দেওয়া আছে কত কেজি, FOB ভ্যালু, সি ফ্রেটটা আলাদাভাবে থাকতে হবে। তো মোটামুটি এই ইনফরমেশানগুলো থাকলে এখানে আরেকটা আছে HS কোড, আপনি যে মালটা আনবেন সেই HS কোড কাস্টমসের যে নির্ধারিত বই আছে কাস্টম ট্যারিফ বুক, সেই বুক অনুযায়ী আপনার HS কোডটা ঠিক আছে কিনা। ইভেন আপনি যদি বন্ডেড হন সেক্ষেত্রে বন্ডের ভিতরে এই HS কোডটা আপনার ইনক্লুড থাকতে হবে, আনলেস আপনি কিন্তু গুডস রিলিজ করতে পারবেন না। তো এটাই মূলত একটা প্রোফর্মা ইনভয়েস বা PI কি বিষয় উল্লেখ থাকে এবং কিভাবে এলসি ওপেন হয়, এলসির কতগুলো, এগুলো আমি দেখাবো। প্রোফর্মা ইনভয়েস, প্রোফর্মা ইনভয়েসটা কি, বিক্রেতা বা সরবরাহকারী থেকে পাওয়া প্রোফর্মা ইনভয়েস, যে প্রোফর্মা ইনভয়েসে পণ্যের বিবরণ, মূল্য, পরিমাণ এবং শর্তাবলী উল্লেখ থাকে। এটি ব্যাংকে এলসি ওপেন করার জন্য প্রধান ডকুমেন্ট হিসেবে কাজ করে। বাণিজ্যিক লাইসেন্স, আপনার এলসি করতে গেলে কি কি লাগবে, আপনার ইম্পোর্ট লাইসেন্স যেটাকে IRC আমরা বলি, ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা আপনার থাকতে হবে, আমদানিকারকের বৈধ বাণিজ্যিক লাইসেন্স থাকতে হবে। TIN, টিন নাম্বার, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আমদানিকারকের কর শনাক্তকরণের নাম্বার, টিন থাকতে হবে, যা একটি ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক। আপনি ইম্পোর্ট না করলে আপনার কিন্তু টিন সার্টিফিকেট থাকতে হবে বা টিন রেজিস্ট্রেশন থাকতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন, এটা আপনার ইম্পোর্টের জন্য অবশ্যই আপনার লাগবে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য মূল্য সংযোজন কর, ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেতার ব্যাংকের সাথে একটি বৈধ কর্পোরেট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এলসি ওপেন করতে ব্যাংক অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ অর্থ থাকা প্রয়োজন। ব্যাংক সলভেন্সি চেক, এটার পরে কি থাকবে, এটা হলো লেটার অফ ক্রেডিট ওপেন করতে আপনার যা যা লাগে এগুলো লাগবে। ইন্স্যুরেন্স কভারেজ, আপনি ইম্পোর্টের ক্ষেত্রে যদি ইন্স্যুরেন্সটা সেটা ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে ইন্স্যুরেন্স করার জন্য ইন্স্যুরেন্স হবে। শর্তাবলী অনুযায়ী শিপমেন্ট ও ডেলিভারি, শিপমেন্ট কীভাবে কখন সম্পন্ন হবে তা নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ FOB, ফ্রি অফ পোর্ট, CIF, কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট ইত্যাদি শর্তাবলী থাকে, যেটা আমি বলছিলাম ইনকোটার্মস। এই ইনকোটার্মস আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। অ্যাপ্লিকেশান ফর্ম, এলসি অ্যাপ্লিকেশান ফর্ম, ব্যাংক থেকে এলসি ওপেন করার জন্য একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয়। এতে নিম্নলিখিত তথ্য থাকতে হবে: আমদানিকারকের নাম, ঠিকানা, পণ্যের বিবরণ, এলসি এর পরিমাণ, শিপমেন্টের সময়, এলসি এর মেয়াদ, শিপমেন্টের সময় এলসি মেয়াদ মানে এক্সপায়ার, কবে এলসি এক্সপায়ার্ড হবে, এলসি মার্জিন, এলসি ওপেন করার জন্য ব্যাংকে প্রায় একটি নির্দিষ্ট অংশ অর্থ যেমন 10% বা 20% মার্জিন হিসেবে জমা রাখে। যেমন ক্যাশ এলসির ক্ষেত্রে সাধারণত ব্যাংক 5% জমা রাখে, সে পরিমাণ অর্থ থাকতে হবে। চালান ও অন্যান্য ডকুমেন্ট, বিল অফ লোডিং অ্যান্ড আদার শিপিং ডকুমেন্ট, শিপমেন্টের সময় যে ডকুমেন্টগুলো তৈরি হয় যেমন বিল অফ লোডিং, প্যাকিং, শিপিং সার্টিফিকেট ইত্যাদি। বিক্রেতার ডকুমেন্ট, সেলার ডকুমেন্টস, বিক্রেতার বাণিজ্যিক চালান, কমার্শিয়াল ইনভয়েস, পণ্যের গুণগত মানের সার্টিফিকেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিগুলো প্রয়োজন হতে পারে। কিন্তু এই যে বিক্রেতার ডকুমেন্ট, এই ডকুমেন্টটা প্রয়োজন হয় মাল শিপমেন্ট করার পরে, এটা আসলে প্রয়োজন এখন হয় না এটা, তবে সেলারের ব্যাংক সলভেন্সি বা চেক করার জন্য ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।
প্রোফর্মা ইনভয়েস কি? প্রোফর্মা ইনভয়েসে কি থাকে? প্রোফর্মা ইনভয়েস একটি আনুষ্ঠানিক নথি যা বিক্রেতা ক্রেতাকে পণ্য বা সেবার বিবরণ, পরিমাণ, মূল্য এবং অন্যান্য শর্তাবলী প্রদানের উদ্দেশ্যে তৈরি করে। এটি একটি প্রাথমিক ইনভয়েস হিসেবে কাজ করে যা চুক্তি বা আদেশের ভিত্তিতে প্রদান করা হয়। প্রায় আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত হয়। প্রোফর্মা ইনভয়েসের উদ্দেশ্য ও ব্যবহার: বাণিজ্যিক আলোচনা, সরঞ্জাম, ক্রেতা পণ্য বা সেবার বিস্তারিত জানার জন্য প্রোফর্মা ইনভয়েসের সাহায্যে বিক্রেতার সাথে আলোচনা করতে পারেন। আর্থিক ও শিপমেন্টের পরিকল্পনা: ক্রেতা পণ্যের মূল্য নির্ধারণ, বাজেট তৈরি ও শিপমেন্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রোফর্মা ইনভয়েসের ব্যবহার করতে পারেন। লেটার অফ ক্রেডিটের জন্য প্রয়োজনীয় নথি: এলসি খোলার জন্য প্রোফর্মা ইনভয়েস একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে কাজ করে যা ব্যাংকে লেনদেনের শর্তাবলী জানায়। প্রোফর্মা ইনভয়েসের উপাদান কি থাকে? প্রোফর্মা ইনভয়েসে বিক্রেতার বা কোম্পানির নাম, ঠিকানা, লোগো, ক্রেতার নাম, ঠিকানা, ফ্যাক্টরির ঠিকানা, ইনভয়েস নাম্বার, তারিখ। এই নাম্বার, তারিখ এটা কিন্তু মাস্ট বি থাকতে হবে। পণ্যের বিবরণ, পণ্যের নাম, মডেল, বিবরণ, পরিমাণ, মূল্য, শিপমেন্টের শর্তাবলী, ইনকোটার্মস। এই যে ইনকোটার্ম, এফওবি, সিপিটি, সিএফআর, এগুলো নিয়ে পরবর্তীতে আসতেছি। শিপমেন্টের তারিখ, পদ্ধতি, গন্তব্য, বন্দর, পেমেন্টের শর্তাবলী যেমন এলসিটিটি, পেমেন্টের সময়সীমা, ব্যাংক ইনফরমেশন অফ সেলার, ব্যাংকের বিবিধ তথ্য, রেফারেন্স নোট, নির্দেশনা ইত্যাদি থাকে। প্রোফর্মা, এখন প্রশ্ন হলো যদি প্রোফর্মা ইনভয়েস আর কমার্শিয়াল ইনভয়েসের মধ্যে পার্থক্য কী? তো প্রোফর্মা ইনভয়েসটা হয় মাল শিপমেন্ট করার আগে, আর কমার্শিয়াল ইনভয়েসটা হয় মাল শিপমেন্ট করার পরে। তাও আমরা একটু এখানে দেখি। প্রোফর্মা ইনভয়েসটা কি? একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা যা বিক্রেতা ক্রেতাকে প্রদান করে। এটি চূড়ান্ত বিক্রয় বা শিপমেন্টের নিশ্চয়তা নয়, প্রাথমিক তথ্য প্রদান করে যা আলোচনার ভিত্তি তৈরি করে। কমার্শিয়াল ইনভয়েস বিক্রয় সম্পন্ন হওয়ার পর প্রেরণ করা হয়। এটি একটি অর্থনৈতিক নথি বা পেমেন্টের দাবি করে, শিপমেন্ট এবং লেনদেনের চূড়ান্ত নির্দেশনা করে। এটা একটা হলো মাল কেনার আগে, আর একটা হলো মাল বিক্রয় করার পরে। এলসি টাইপ: রিভোকেবল এলসি, ইরিভোকেবল এলসি, স্ট্যান্ড বাই এলসি, কনফার্ম এলসি। তো আনকনফার্ম এলসি, ট্রান্সফারেবল এলসি, ব্যাক টু ব্যাক এলসি। এই ব্যাক টু ব্যাক এলসির পার্টগুলোতে আমি আপনাদের দেখাবো। ব্যাক টু ব্যাক বেশ বড় একটা চ্যাপ্টার আছে। পেমেন্ট অ্যাট সাইট এলসি, ডিফার্ড পেমেন্ট এলসি, ইউপাস এলসি, রেড ক্লাস এলসি। এখন আমি বাংলাতে আসি, যেহেতু আমরা বাঙালি আর এই ভিডিওটা বাংলাতে, সুতরাং বাংলাতে বললে আপনারা সহজে বুঝতে পারবেন। ফ্রেশার যারা আছেন তারা সহজে বুঝতে পারবেন। তো এলসি এর বিভিন্ন প্রকার: রিভোকেবল এলসি ইরিভোকেবল হয়, যার মানে সকল পক্ষের সম্মতি ছাড়া এটি পরিবর্তন করা যাবে না। মানে আপনি ইচ্ছা করলেই এলসি ক্যান্সেল করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। তো বর্তমান প্রচলিত সব এলসিগুলোই ইরিভোকেবল, কোনো এলসি রিভোকেবল না, সবই ইরিভোকেবল। কনফার্ম ও আনকনফার্ম এলসি: কনফার্ম এলসি অন্য একটি ব্যাংক, কনফার্মিং ব্যাংক এলসির গ্যারান্টি প্রদান করে। কনফার্ম এলসিটা হলেও একদম বিক্রেতার জন্য নিশ্চিত একটা পেমেন্টের নিশ্চয়তা প্রদান করার জন্য এটা কনফার্ম এলসিটা করা হয়, তবে বর্তমানে এটাও খুব বেশি ইউজ হয় না। আনকনফার্ম এলসি শুধুমাত্র ইস্যুইং ব্যাংক এলসি গ্যারান্টি প্রদান করে। এখন আপনি এলসির কনফার্ম না আনকনফার্ম এটা কিভাবে বুঝবেন? সাধারণত এলসির সুইফট যে কোড আছে F49, এখানে আপনি দেখবেন যে উইদাউট লেখা থাকে। কনফার্মের ক্ষেত্রে উইথ, আর আনকনফার্মের ক্ষেত্রে উইদাউট লেখা থাকে। আমি সেই ক্লাসগুলো নিয়ে পরবর্তীতে আপনাদের বিস্তারিত ব্যাখ্যা দিব। সাইট এলসি: প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করার পর অর্থ প্রদান করা হয়। সাধারণত ডকুমেন্ট সাবমিট করার 7 থেকে 10 দিনের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করা হয়। সাইট এলসি মানে আমি মাল শিপমেন্ট করে দিয়েছি, আমি বিক্রেতা আমার যে ব্যাংক আছে সেই ব্যাংকে আমি ডকুমেন্ট সাবমিট করব। এখান থেকে ব্যাংক বা ওই ব্যাংক থেকে পেমেন্ট এনে আমাকে 7 থেকে 10 দিনের ভিতরে পেমেন্ট নিশ্চিত করবে।
ডিফার্ড বা ইউজেন্স এলসি বর্তমান আন্তর্জাতিক বাজারে ডিফার্ড এলসিটা সবচেয়ে বেশি প্রচলিত। ডকুমেন্ট সাবমিট করার সাথে সাথে পেমেন্ট ক্লিয়ার হয় না। পূর্ব চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে পেমেন্ট করতে হয়। সাধারণত বায়ার প্রোডাক্ট রিসিভ করার পর নির্দিষ্ট একটা সময়সীমা 30, 60, 90, 120, 180 দিন পরে পেমেন্ট করে। 6 মাস 1 বছরও হতে পারে, যেটা ইউপাস এলসির ক্ষেত্রে। আমি সেটাও আসতেছি। স্ট্যান্ড বাই এলসি, এটারও তেমন বেশি বাংলাদেশে ব্যবহার হয় না। এটি এক ধরনের গ্যারান্টি, যেখানে ক্রেতা নির্দিষ্ট শর্ত পূরণ না করলে বিক্রেতা ব্যাংক থেকে পেমেন্ট চাইতে পারে। এটি একটি ধরনের গ্যারান্টি যেখানে ক্রেতা নির্দিষ্ট শর্ত পূরণ না করলে বিক্রেতা ব্যাংক থেকে পেমেন্ট চাইতে পারে, যদিও এটা করা হয় না। রিভলভিং এলসি, সময়কাল পরিমাণ পর্যন্ত একাধিক লেনদেনের জন্য পুনরাবৃত্তি হয়ে থাকে, মানে রিভলভিং হতেই থাকে এই একটা এলসি। ট্রান্সফার এলসি, সেলারের টাকা পাওয়ার অধিকার থার্ড পার্টির কাছে ট্রান্সফার করতে পারে। যদি একটা ব্যাংক তার আর একটা ব্যাংকে এলসি ট্রান্সফার করতে বলে, সেক্ষেত্রে এই ট্রান্সফারেবল এলসি করা হয়। ব্যাক টু ব্যাক এলসি, এটাকে সেকেন্ড এলসি বলা হয় বা ইউজেন্স এলসিও বলে। মাস্টার এলসির বিপরীতে বা সেলস কন্ট্রাক্টের বিপরীতে একটি এলসি খুলতে পারে প্রয়োজনীয় কাঁচামাল অন্য কারোর কাছ থেকে আমদানি করার জন্য। রেড ক্রস এলসি, এই এলসির আন্ডারে সেলার। বর্তমানে অবশ্যই সব সময়ই ব্যাক টু ব্যাক এলসি নিয়েই বেশিরভাগ কাজ হয়। আর ক্যাশ এলসি বা অন্যান্য এলসিগুলো সাধারণত পার্টস এগুলো কেনার জন্য ক্যাশ এলসি ইউজ হয়। রেড ক্রস এলসিটা কি? এই এলসির আন্ডারে সেলার বায়ারের কাছে অগ্রিম পেমেন্ট দাবি করতে পারে, যদিও এটা তেমন ইউজ হয় না। প্রশ্ন হলো মাস্টার এলসিটা কি? মাস্টার এলসির বৈশিষ্ট্য: নিরাপত্তা। মাস্টার এলসি সরবরাহকারী নিশ্চয়তা দেয় যে পণ্য বা সেবা সরবরাহ করলে তার পেমেন্ট পাবেন, কারণ ব্যাংক এই পেমেন্টের জন্য দায়বদ্ধ। শর্তাবলী: মাস্টার এলসিতে লেনদেনের নির্দিষ্ট শর্তাবলী থাকে, যেমন পণ্য কখন সরবরাহ হবে, পরিমাণ। এখন এই মাস্টার এলসিটা কি আমি একটু আপনাদের যদি বলি। সাপোজ আমি বাংলাদেশে আসি, আমার আমেরিকার একটা বায়ারের সাথে আমার চুক্তি হয়েছে। সে তার ব্যাংকের মাধ্যমে আমার যেই অর্ডারগুলো নিয়ে চুক্তি হয়েছে সেই চুক্তির এগেনস্টে সে আমাকে একটা এলসি দিল, সেটাই হলো মাস্টার এলসি। এখন এইটা যে সবসময় মাস্টার এলসি হবে কিন্তু সত্য না। সে মাস্টার এলসি দিতেও পারে, না দিয়ে সে সেলস কন্ট্রাক্টও দিতে পারে। সেই সেলস কন্ট্রাক্ট যদি আপনি আমার ব্যাংকে নিয়ে যায় আমি, সেক্ষেত্রে সে তার এগেনস্টে আমাকে র ম্যাটেরিয়াল ক্রয়ের জন্য খোলার অনুমতি দিবে, এলসি খুলে দিবে। সেটা হলো আমার বাংলাদেশ কাস্টমসের এবং রপ্তানি বাংলাদেশ গভর্নমেন্টের যে এসআরও, সেই এসআরওতে এটার উল্লেখ আছে যে আমি সেলস কন্ট্রাক্টের এগেনস্টে ব্যাক টু ব্যাক এলসি খুলতে পারবো। তো সেলস কন্ট্রাক্টটা কি? সেলস কন্ট্রাক্ট হলো একটি আইনি চুক্তি বা রপ্তানি কারক বিক্রেতা বা বিদেশি ক্রেতার বায়ারের মধ্যে পণ্য ও সেবা রপ্তানি শর্তাবলী নির্ধারণ করে। এই চুক্তিতে পণ্যের বিবরণ, পরিমাণ, মূল্য ও পেমেন্টের শর্তাবলী অন্তর্ভুক্ত থাকে। সেলস কন্ট্রাক্ট হলো ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি আইনি চুক্তি যা পণ্য বা সেবা ক্রয়ের শর্তাবলী নির্ধারণ করে। যখন আপনি কোনো পণ্য বিদেশে রপ্তানি করতে চান, তখন এই চুক্তিটি পথের মানচিত্র এর মতো কাজ করে। এতে কীভাবে পণ্য সরবরাহ হবে, মূল্য কত হবে, পেমেন্ট কীভাবে হবে, সব কিছু নির্দেশ করে দেয়। তো আমরা একটা সেলস কন্ট্রাক্ট দেখে আসি। এই হলো একটা সেলস কন্ট্রাক্ট। সেলস কন্ট্রাক্টে এরকম সব ইনফরমেশান থাকে। আমরা যদি ডানেরটা একটু দেখি, এখানে এক্সপোর্টারের ব্যাংকের ইনফরমেশান, এক্সপোর্টারের নাম, ঠিক আছে, কি মোডে এটা পেমেন্ট হবে, এফওবি, যদি কোনো টলারেন্স থাকে প্লাস মাইনাস কোয়ান্টিটির ওপরে সেটা উল্লেখ থাকে। মোটামুটি এইভাবে একটা থাকে। এখানে পণ্যের বা অর্ডারের যদি গার্মেন্টস হয়, সেক্ষেত্রে গার্মেন্টসের অর্ডার কোয়ান্টিটি এভরিথিং, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে সেলস কন্ট্রাক্টটা ওপেন হয়, সেলস কন্ট্রাক্টটা সম্পূর্ণ হয়। তো এই সেলস কন্ট্রাক্টটার অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে কি সেলস কন্ট্রাক্ট দিয়ে ব্যাক টু ব্যাক এলসি ওপেন করা যায়? হ্যাঁ, এসআরও 213
যে 2024-65 যে কাস্টমসের যে ল, এই এতে আমদানির এখানে 3 নম্বর পয়েন্টে আপনারা যদি একটু পড়েন সেটা আপনি দেখবেন, শিল্প প্রতিষ্ঠানসমূহ সাধারণভাবে ক্রেতা কর্তৃক বিক্রয় চুক্তি সেলস কন্ট্রাক্ট অথবা রপ্তানি মাস্টার ঋণপত্রের বিপরীতে খোলা ব্যাক টু ব্যাক ঋণপত্রের বিপরীতে কাঁচামাল আমদানি করতে পারবে। ঠিক আছে, তো এইটার লতে আছে, যে কারণে যে বায়ারের সাথে আমার যখন চুক্তি হবে তখন সে যে আমাকে শুধু মাস্টার এলসি দিবে এরকম না, সে সেলস কন্ট্রাক্ট দিলে সেটার এগেনস্টে সেলস কন্ট্রাক্টেরটাই আমার হলো এলসি হিসেবে, এখানে মাস্টার এলসি হিসেবে কাজ করবে। এর এগেনস্টে আমি ব্যাক টু ব্যাক এলসি খুলবো, আমি মাল শিপমেন্ট করব, পেমেন্টের ডকুমেন্ট পাঠাবো, বায়ার পেমেন্ট করতে বাধ্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা সাপ্লাই চেইন এগুলো প্রাইমারি লেভেলে আছেন, এগুলো শুরু করছেন, তাদের আমি আপনাদেরকে এলসি বিভিন্ন কন্ডিশন কী জিনিস আপনি ফলো করবেন সেইগুলো নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ। ভিডিওর মাধ্যমে আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন প্লিজ কমেন্ট করবেন, প্লিজ জানাবেন, subscribe my channel so that you can get notification right away when the video is uploaded.